Hello everyone. Welcome to our new episode for Project Management Learning Session. আজকের এপিসোডে আমরা অর্গানাইজেশন স্ট্রাকচার টাইপ এবং পিএমও স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো আমাদের প্রজেক্ট এনভায়রনমেন্ট চ্যাপ্টারের আন্ডারে। প্রথমে আসে অর্গানাইজেশন স্ট্রাকচার টাইপটা বলতে আসলে কে বোঝায়। নর্মালি আমি যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে একটা ডিফারেন্ট অর্গানাইজেশন স্ট্রাকচারের জন্য প্রজেক্ট ম্যানেজারের যে অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট হতে হয়, সে ব্যাপারে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, এবং আপনি আপনার প্রজেক্টে মোটামুটি 70 থেকে 80% সময় আসলে আপনি আপনার প্রজেক্টকেই দেন। প্রজেক্টের আউটপুটের জন্য আপনি কাজ করতে থাকেন। কিন্তু যখন আপনার অ্যাপ্রাইজালের সময় হয়, তখন আসলে আপনার ফাংশনাল ম্যানেজার যে থাকে, যে আসলে সে আসলে আপনার অ্যাপ্রাইজালটা দেয় আর কি। পারফরমেন্স এভলিউশন তার দ্বারা নির্ধারিত হয়। সেক্ষেত্রে যেটা হয় যে আসলে যেহেতু তার সাথে যদি প্রজেক্ট ম্যানেজারের একটা ভালো কোরিলেশন না থাকে, এবং প্রজেক্ট ম্যানেজার যদি প্রপারলি আপনার আউটপুট সম্পর্কে তাকে ওয়াকিবল না করে, তাহলে যেটা হয় যে আপনার পারফরমেন্স অ্যাপ্রাইজাল মে ক্যান ডিফারেন্ট হোয়াট ইউ এক্সপেক্ট। সেজন্য এই যে একটা কনফ্লিক্ট অফ দুইটা পার্টির মধ্যে, একজন হলো প্রজেক্ট ম্যানেজার, একজন হলো ফাংশন ম্যানেজার। আপনি প্রজেক্টের আন্ডারে কাজ করছেন, কিন্তু আপনার অ্যাপ্রাইজাল দিচ্ছে ফাংশন ম্যানেজার। এই যে পাওয়ার, এই যে একটা অর্গানাইজেশন একটা স্ট্রাকচারের ডিফারেন্সের কারণে যেটা হয় যে প্রজেক্টের কাজের ক্ষেত্রে কিছুটা তো সমস্যা হয়, কারণ যখন পরবর্তীতে আপনাকে কোনো কাজ অ্যাসাইন করা হবে, আপনার মধ্যে এটা আসবেই, যেহেতু প্রজেক্ট ম্যানেজার আপনাকে ডিরেক্টলি প্রাইস করতে পারছে না, তার এই অথরিটিটা নাই, তাহলে আমি কেন তার কথা মতোই কাজ করব? ঠিক আছে, এটা একটা খুবই কমন, যেটা সব জায়গায় হয়ে থাকে, সব প্রতিটা অর্গানাইজেশন ক্ষেত্রেই হয়, যে কিছু প্লেয়ার থাকে, কিছু সিনিয়র ম্যানেজার থাকে, যারা প্রজেক্ট পার্টিসিপেন্টদের অ্যাপ্রাইজালের ক্ষেত্রে ইনপুট দিতে পারে। সেক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারের হাতে খুব বেশি অথরিটি থাকে না। এটা আসলে ওয়ান কাইন্ড অফ ফাংশনাল অর্গানাইজেশন স্ট্রাকচার টাইপের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, বেসিক্যালি যেহেতু আপনি যখন একটা প্রজেক্টে কাজ করছেন, বা আপনি যখন একটা প্রজেক্টে অপারেট করছেন, আপনাকে সেই অর্গানাইজেশনের নর্মস আর প্রসিডিউর কিন্তু মেনে চলতে হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে অর্গানাইজেশনের স্ট্রাকচারটা কেমন সেটা আপনার জানাটা খুবই জরুরি। এখন যেমন ধরেন আপনি এখন অর্গানাইজেশন স্ট্রাকচার টাইপটা কিভাবে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। আমি যেমন একটা বললাম যে ঠিক আছে, পিএম প্রজেক্ট ম্যানেজারের অথরিটি কোন লেভেলে, সেটা কনসিডারেশন করে একটা স্ট্রাকচার টাইপ করা যেতে পারে। অথবা প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি আসলে সে ফুল টাইম প্রজেক্টে আছে নাকি পার্ট টাইম আছে, তার রিসোর্স অর্গানাইজেশনের মধ্যে রিসোর্স কি অ্যাভেলেবেল কিনা, নাকি তাকে প্রজেক্টের বেসিস অনুসারে, প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে তাকে মার্কেট প্লেস থেকে হায়ার করতে হয়। প্রজেক্টের বাজেট কি প্রজেক্ট ম্যানেজার কন্ট্রোল করে, নাকি তার ইমিডিয়েট সুপারভাইজার অথবা ডিপার্টমেন্ট হেড অথবা কোম্পানির মালিক এটাকে কনসিডারেশনে নেয় আর কি। প্রজেক্ট ম্যানেজমেন্টের যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে, সাচ অ্যাজ আপনার এইচআর, ফাইন্যান্স, তারা কি আসলে পার্ট টাইম নাকি ফুল টাইম, কে আপনার প্রজেক্ট টিমের ওয়ার্ক অ্যারেঞ্জ করে, এটা কি ফাংশন করে নাকি এটা করে, এই যে ডিফারেন্ট ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া ভেদে অর্গানাইজেশন স্ট্রাকচার টাইপটা ডিফারেন্ট হয়। আমরা এরকম 10টা অর্গানাইজেশন স্ট্রাকচার টাইপ নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসি, একটা স্ট্রাকচার টাইপ হলো অর্গানিক স্ট্রাকচার। অর্গানিক এখন মিনস, এই অর্গানিক স্ট্রাকচার হলো যে একটা স্মল অফিস, খুবই স্মলার একটা অর্গানাইজেশন, যেখানে আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি রিসোর্স, বা আপনার যারা অর্গানাইজেশনের মালিক পক্ষ, ওনার আমরা যেটা বলি আর কি, ওনার হয়তো ডিসাইড করে যে ঠিক আছে, আমি একজনকে বাইরে থেকে নিয়ে আসবো। ইভেন আপনিও হয়তো, যে প্রজেক্ট ম্যানেজার, সেও হয়তো টেম্পোরারি স্টাফ হিসেবে প্রজেক্টে জয়েন করেছে। প্রজেক্টটা যখনই হবে, মানে তার মানে সে আসলে র্যান্ডমলি আপনার প্রজেক্ট রিলেটেড ওয়ার্ক স্কোপ অনুসারে আপনি হিউম্যান রিসোর্সকে হায়ার করে। এখন যখন এই ধরনের অর্গানাইজেশনে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আসবেন, আপনি দেখবেন যে আপনার অথরিটি আসলে খুব বেশি না। আপনি হয়তো পার্ট টাইম রোল, কারণ প্রজেক্টটা শেষ হয়ে গেলে আপনাকে ওই অর্গানাইজেশন থেকে কুইট করতে হবে, এবং বাজেটটা কমপ্লিটলি ম্যানেজ করে ওনার আর কি।
রিসোর্স অ্যাভেলেবিলিটি আমরা, আর রিসোর্স অ্যাভেলেবিলিটি মিনস হলো এটাও পার্ট টাইম ডেফিনেটলি। কারণ হচ্ছে আপনাকে ডেফিনেটলি আপনার অর্গানাইজেশনের মধ্যে কোনো রিসোর্স অ্যাভেলেবেল না, আপনাকে হায়ার করে নিতে হবে আউটসাইড অর্গানাইজেশন থেকে। তার মানে আপনার উইদিন ইউর অর্গানাইজেশন ইউল গেট নাথিং, এনি রিসোর্স ফর ইউর প্রজেক্ট। ঠিক আছে, ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ডেফিনেটলি ইট উইল নট বি দেয়ার, বিকজ ইট ইজ এ এটা একটা অর্গানাইজেশন যেটা শুধুমাত্র প্রজেক্টের কাজের ডিপেন্ডিং অন প্রজেক্ট ওয়ার্ক, সে আসলে হিউম্যান রিসোর্সকে হায়ার করে। ঠিক আছে, এখন এটার অ্যাডভান্টেজটা কি আর আমরা ডিসঅ্যাডভান্টেজটা যদি বলি, অ্যাডভান্টেজটা হলো যে বেসিক্যালি আপনি যদি আপনার ফ্লেক্সিবিলিটি আছে, আপনি আপনার মতো কাজ করতে পারবেন, কাজ শেষ আপনি বাসায় চলে যাবেন, কাজ শেষ আপনি আবার ওয়ার্ক অফিস ওয়ার্ক ওয়ার্ক ফ্রম হোমও করতে পারেন। মানে আপনার কাজের রিলেটেড জায়গাটা ছাড়া আপনাকে আসলে খুব বেশি সময় এই অর্গানাইজেশনের পেছনে দিতে হচ্ছে না। তার মানে আপনি আপনার কাজের স্কোপটাকে ফ্লেক্সিবিলি নিতে পারছেন। ঠিক আছে, তো সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ। আর সেকেন্ড একটা অ্যাডভান্টেজ হলো যে আর এটার একটা ডিসঅ্যাডভান্টেজ, আমরা যদি অর্গানাইজিং স্ট্রাকচারের কথা বলে থাকি, আসলে বেসিক্যালি মানে আপনি আপনি আসলে খুব বেশি কাজ, মানে যেহেতু আপনার কাজের স্কোপ কম, আপনি একটা একটা পার্টিকুলার একটা জব করছেন, যেটা শেষ হয়ে গেলে আপনার আর কাজের মধ্যে থাকা লাগবে না, তখন যেটা হয় যে আপনি আসলে লুকিং ফর জবস, তাই না, লুকিং ফর ওয়ার্কস উইচ ইউ ক্যান পারফর্ম ইমিডিয়েটলি। ঠিক আছে, যদি আপনার কাজ না থাকে তাহলে আসলে আপনার কোনো ইনকাম থাকছে না। সো আপনি আসলে সবসময় অলওয়েজ কিপ আইজ অন ইউর ওনার দ্যাট whether they have any work tomorrow or not. If you get this work, you just jump on it to do that work. Okay, so this is one kind of a disadvantage because you don't have specific task for specific days. Okay, that's all for organic structure. Now there is another structure that is called functional organization, that is in this one. So functional organization means you have different business unit, like a human resource department business unit, your finance department, your admin department, your project staff. You may have technical staff as well. In technical staff, you may have IT expert. You may have how to say power energy related experts. You may have server related experts separately. Okay, that means for each function you have separate departments. Okay, and for this functional organization, how project is work, because there may have some project as well, তাই না? আপনি যখন একটা ফাংশন অর্গানাইজেশনে কাজ করছেন, তখন আপনি যখন প্রজেক্ট হিসেবে কাজ করবেন, তখন আপনি দেখবেন যে আপনার রোলটা আসলে পিএম, স্পেশালি পিএম এর রোলটা, পিএম এর অথরিটি খুব বেশি থাকে না, পিএম এর রোলটা পার্ট টাইম থাকে। কারণ হচ্ছে প্রজেক্ট যখন শেষ হয়ে যায়, সে আসলে ফাংশনে ফেরত যায়। যেহেতু এটা একটা ফাংশনাল অর্গানাইজেশন, এইটার একটা সুবিধা হলো যে আপনার প্রজেক্টের কাজ শেষ হয়ে গেলেও আপনি আসলে go back to your function to do your business unit work. Okay, হিয়ার পিএম রোল আপনার খুবই পার্ট টাইম। আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন, এটা অবশ্যই ফাংশনাল ম্যানেজার বাজেটটাকে কন্ট্রোল করে। রিসোর্স অ্যাভেলেবেল থাকে, অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। প্রজেক্টের জন্য কোনো রিসোর্স অ্যাভেলেবেলই থাকে না, কারণ আপনাকে অ্যাসাইন করে নিতে হয়। ফাংশনাল ম্যানেজারের সাথে নেগোশিয়েট করে আপনি আপনার রিসোর্সকে নেবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফও আসলে পার্ট টাইমের জন্য থাকে, কারণ তারাও আসলে ডিপার্টমেন্টের কাজের ব্যাপারে আগ্রহ বেশি থাকে। কারণ হচ্ছে এই অ্যাপ্রাইজাল প্রসিডিউরটা আসলে যখন আপনার পারফর্মিং, যদিও আপনি প্রজেক্টে কাজ করছেন, যেহেতু পিএম এর কোনো অথরিটি নাই আপনার পারফরমেন্স এভ্যালুয়েট করার জন্য, এই ফুল দায়িত্বটা থাকে ফাংশনাল ম্যানেজারের কাছে। ওকে, সো আপনার জন্য এটা খুবই বেটার। এটা একটা অ্যাডভান্টেজ হলো যে যেহেতু আপনি জানেন যে আপনার বস হলো আপনার ফাংশন ম্যানেজার, সো আপনি ইউ উইল রিপোর্ট হিম অ্যাজ ওয়েল। ইউ ইউ ডোন্ট নিড টু বি কেয়ার অ্যাবাউট পিএম, বিকজ পিএম আসলে ফাংশনাল ম্যানেজারের ফাংশনাল অর্গানাইজেশনে পিএম এর রোলটা অনেকটা প্রজেক্ট এক্সপেডিটের মতো। সে আসলে ফ্যাসিলিটেট করে যাতে কন্টিনিউয়াসলি ওয়ার্ক হয়, কারণ বাজেট অ্যান্ড আদার্স অল আর ডিপেন্ডিং অন ফাংশনাল ম্যানেজারের কাছে। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস হলো যে আপনি যেহেতু আপনি একটা স্পেসিফিক, লাইক আমি যদি এনার্জি টেকনোলজিতে কাজ করি, তাহলে আমার ক্যারিয়ার গ্রোথটা আসলে এনার্জিতে হবে। তার মানে আপনার একটা ক্লিয়ার ক্যারিয়ার পাথ থাকবে, এটা একটা অ্যাডভান্টেজ আর কি। আর এটা হলো যে আপনি যখন কাজ করবেন, যে কোনো প্রজেক্টে আপনি কাজ করেন,
আপনি আসলে আপনার সিমিলার ফাংশনের কাজটাই করবেন আর কি আপনার প্রজেক্টে। সো আপনার আপনার একটা রিকারেন্ট ওয়ার্ক থাকবে আর কি, আপনার এক্সপিরিয়েন্সটাকে কন্টিনিউয়াসলি এনহ্যান্স করার একটা সুযোগ থাকবে। এগুলো হলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হলো যে আপনার যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিলটা নাই, সেহেতু আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে খুব বেশি জানতে পারবেন না। আর প্রজেক্ট ম্যানেজার যেহেতু কোনো অথরিটিও নাই, আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজকে এনহ্যান্স করা বা নলেজকে অ্যাপ্লাই করার মতো রিসোর্সও আপনার মধ্যে নাই। আপনার এই জিনিসটাকে অ্যাবসেন্ট থাকবে আর কি। সো ফাংশনাল অর্গানাইজেশনে functional manager keep taking all the roles and responsibility and budget issues. Okay, now there is another thing is project oriented. Let me first discuss about this, then we will go through this weak matrix, balance matrix, and strong matrix organization. Okay, so project oriented organization is completely different than functional organization. Project oriented organization means আপনার প্রতিটা প্রজেক্টের জন্য একদম ডেডিকেটেড রিসোর্স থাকবে, সেপারেট রিসোর্স থাকবে যারা ওই প্রজেক্টের আউটকামকে এনহ্যান্স আউটকামকে হাউ টু সে এনশিওর করার চেষ্টা করবে। তার মানে অর্গানাইজেশনটা এভাবে সেট আপ করা, তার প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে সে রিসোর্সকে অ্যালোকেট করে। তার মানে প্রজেক্ট ম্যানেজারের অথরিটি এখানে কমপ্লিটলি, তার অথরিটি ফুল আছে এবং সে ফুল টাইমের জন্য এখানে থাকে, বাজেটও সে অ্যারেঞ্জ করে এবং রিসোর্স অ্যাভেলেবিলিটিও তার থাকে। কারণ হচ্ছে যারা এখানে আছে, যেহেতু প্রজেক্টটা কন্টিনিউয়াসলি থাকে, আপনাকে এভাবে চিন্তা করতে হবে এখানে একটা সিঙ্গেল প্রজেক্ট না, অর্গানাইজেশনের মধ্যে অনেক প্রজেক্ট আছে, ওরা আসলে প্রজেক্টের জন্য সেপারেট টিম হিসেবে কনসিডারেশনে রাখে আর কি। সো রিসোর্স থাকতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে টোটালি থাকে, আপনি আপনার হাতে ফুল কন্ট্রোল থাকবে। আপনার যদি রিসোর্স না পান আপনি আপনার অর্গানাইজেশন থেকে, ইউ ক্যান হায়ার ফ্রম আদার রিসোর্স, ঠিক আছে? আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফও থাকে। ওকে, এটার অ্যাডভান্টেজ হলো যে যেহেতু টিমের মধ্যে কোনো এটাও সিমিলার যে ফাংশনের মতোই, টিম জানে যে তার বসকে, টিম জানে যে তার অ্যাপ্রাইজাল, বোনাস, রিওয়ার্ড এন্ড রিকগনিশন, অল দ্য থিংস ইজ গিভিং বাই প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে? সো সেখানে কমিউনিকেশন বা অ্যাপ্রাইজাল রিলেটেড কোনো ডিফিকাল্টিস টিম মেম্বারের জন্য থাকে না। সমস্যাটা হলো, এটা ডিসঅ্যাডভান্টেজটা হলো যে যেহেতু এটা একটা প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, যদি আপনার প্রজেক্টটা শেষের দিকে থাকে তাহলে আপনার আসলে মোরাল অনেক লো থাকে, অ্যাজ লং অ্যাজ আপনি যদি না জানেন যে আপনার প্রজেক্ট শেষ করার পরে আপনি অন্য কোনো প্রজেক্টে জয়েন করতে পারবেন কিনা। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট থিং যে রিসোর্সের মধ্যে যেহেতু মোরালটা লো থাকে, আসলে প্রজেক্টের ক্লোজিং স্টেজ বা ক্লোজিং এর সময়টাতে রিসোর্সের ডেডিকেশনটা অনেক হাই থাকে না। আরেকটা হলো যে যেহেতু সে এই ফাংশন প্রজেক্টাইজ অর্গানাইজেশন, তার আসলে চাকরিটা লুজ করার চান্সটা থাকে। তার মানে আপনার আফটার প্রজেক্ট শেষ হওয়ার পরে সে আসলে তার ফাংশন, যেহেতু এখানে এই অর্গানাইজেশন ফাংশন কোনো ডিপার্টমেন্ট নাই, সে একটা নো হোম কন্ডিশনে পড়ে যায়, ঠিক আছে? এটা হলো একটা কথা। কিন্তু তার একটা অ্যাডভান্টেজ হলো সে প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ সম্পর্কে আইডিয়া বেশি থাকতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা ফাংশন ম্যানেজার, ফাংশনাল অর্গানাইজেশন আর প্রজেক্ট অর্গানাইজেশনে বললাম, এই দুইটার ব্লেন্ড হলো আপনার আসলে ম্যাট্রিক্স অর্গানাইজেশন। তার মানে হলো যে একটা ম্যাট্রিক্স অর্গানাইজেশনের ফাংশনও থাকবে, আবার প্রজেক্ট অর্গানাইজেশন থাকবে। তার মানে ফাংশনাল অর্গানাইজেশনের মধ্যে প্রজেক্টের জন্য প্রজেক্ট টিমকেও অ্যাসাইন করা হবে। এই ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে আসলে এটাকে ম্যাট্রিক্স অর্গানাইজেশন বলে। এই ম্যাট্রিক্স অর্গানাইজেশন, যেহেতু আমরা তো কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ বলেছি ফাংশনাল অর্গানাইজেশন আর প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের ক্ষেত্রে, এই দুইটা যাতে একটু ওভারকাম করা যায় সেই সুবিধার্থে এই ম্যাট্রিক্স অর্গানাইজেশনে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন ম্যাট্রিক্স অর্গানাইজেশন যখন করা হয়েছে, এখন যদি আপনি আপনার যারা প্রজেক্টে ইনভলভ আছে তাদের তাদের অ্যাপ্রাইজাল, তাদের অ্যাসাইনমেন্ট যদি স্টিল ফাংশনাল ম্যানেজারই করে, তাহলে সেই ক্ষেত্রে বেসিক্যালি এটাও আসলে সিমিলার টাইপ দ্যাট এটা আসলে অনেকটা উইক ম্যাট্রিক্সের মতো। তার মানে ফাংশনাল ম্যানেজারের পাওয়ারটা বেশি এবং বাজেটটাও কন্ট্রোল, যদি এরকম হয় যে বাজেটটাও ফাংশনাল ম্যানেজার কন্ট্রোল করে, বাজেট, আপনার রিসোর্সটাকে অ্যাসাইনমেন্ট করা, তারপরে কি বলা যায় আর কি, বেসিক্যালি বাজেট আর রিসোর্স ম্যানেজমেন্টটা যদি ফাংশন ম্যানেজারের কাছে থাকে, সেই ক্ষেত্রে আসলে এটাকে উইক ম্যাট্রিক্স বলে। আবার সিমিলারলি যদি রিসোর্স আর বাজেটটা যদি পিএম এর কাছে থাকে, প্রজেক্ট ম্যানেজারের কাছে থাকে, সেক্ষেত্রে সেটাকে বলতেছে স্ট্রং ম্যাট্রিক্সের
স্ট্রং ম্যাট্রিক্সের কথা বলছে। এবং যদি এরকম হয় যে বাজেট এবং অ্যাপ্রাইজাল ২ টা পার্টির কাছ থেকে নিতে হয়, সেক্ষেত্রে সেটাকে বলতেছে ব্যালেন্স ম্যাট্রিক্স। এখন দেখেন, আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি আপনার ফাংশনাল ম্যানেজারকে ফাংশনাল অর্গানাইজেশন এখানে রাখলেন, আর প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনকে এখানে রাখলেন। তখন যেটা হবে, পিএম এর রোলটা আসলে ফাংশনাল অর্গানাইজেশন পার্ট টাইম থেকে এটা আস্তে, আস্তে যতই আপনার রাইট সাইডে যাবেন, তারপর স্ট্রং ম্যাট্রিক্স এ এটা ফুল টাইম হয়ে যাবে। পিএম ফুল টাইম কাজ করবে এখানে। আবার যখন বাজেটের ক্ষেত্রেও সিমিলারলি, যে আপনি যখন ফাংশনাল অর্গানাইজেশন থাকবেন সেটা ফাংশন ম্যানেজারের কাছে, যখন আপনি উইক ম্যাট্রিক্সে থাকবেন তখন এটা উইক ফাংশন ম্যানেজারের কাছে, কিন্তু যখন ব্যালেন্স ম্যাট্রিক্সে আসবেন তখন সেটা মিক্সড হবে। তার পরবর্তীতে প্রজেক্ট ম্যানেজারই আসলে ফুল অথরিটি নিবে আর কি। ওকে, তো সিমিলারলি অন্যগুলো এরকমই, কিন্তু এরকম একটা ম্যাট্রিক্স অর্গানাইজেশনের ক্ষেত্রে এমপ্লয়ীদের ক্ষেত্রে যেটা সমস্যাটা হয় সেটা হলো যে ওরা আসলে সবসময় মনে করে যে আমার আসলে দুইটা বস, ফাংশনাল ম্যানেজার আমার বস, আমার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজারের বস। তো বেসিক্যালি এটা একটু কনফ্লিক্ট ক্রিয়েট করে। আবার বাজেট যেহেতু দুজনই, ফাংশনাল ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার দুজনেই থাকে আর কি, সেক্ষেত্রে হয় যে ফাংশনাল ম্যানেজার আর প্রজেক্ট ম্যানেজারের মধ্যে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়। আবার রিসোর্স রিসোর্সকে হাউ টু সে রিসোর্সের রিওয়ার্ড, রিকগনিশন, অ্যাপ্রাইজাল যেহেতু দুজনের দিয়ে হচ্ছে, আসলে বেসিক্যালি তারা অলওয়েজ কনফ্লিক্টিং একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে আর কি, স্পেশালি অল দ্য ফাংশনাল ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজার। এবং প্রজেক্ট ম্যানেজারকে আসলে প্রজেক্ট ম্যানেজারকে তার অনেক সময়ই আসলে রিসোর্স অ্যালোকেশন, রিসোর্স অনবোর্ড করার জন্য ফাংশনাল ম্যানেজারের সাথে নেগোশিয়েট করে ভালো রিসোর্স গুলাকে প্রজেক্টের মধ্যে, যেই রিসোর্সকে প্রজেক্টে দিলে আউটপুটটা ভালো পাওয়া যাবে, এইটার জন্য অনেক নেগোশিয়েট করে, কনফ্লিক্ট কমিউনিকেশন করে তারপর অনবোর্ড করার প্রয়োজনীয়তা থাকে আর কি। এটা হলো মোটামুটি এই ৬টা স্ট্রাকচার টাইপে। There are another 4 structure types that is almost similar. One is multi-divisional. মাল্টি-ডিভিশনাল মিনস এটা আসলে অনেক বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে, যেখানে আসলে আপনি যদি একটা ফাংশনাল টিম থাকবে, কিন্তু প্রজেক্টের মধ্যেও ফাংশনাল টিম থাকবে। আবার আমি যদি এটাকে প্রজেক্টে না বলি, একটা আইটি ডিপার্টমেন্ট আছে সে ফর এক্সাম্পল, ওই আইটি ডিপার্টমেন্ট তো আপনার অনেকগুলো ফাংশনাল ডিপার্টমেন্ট থাকবে। ঠিক আছে? তার মানে ফাংশনাল, একই প্রিন্সিপাল, ফাংশনাল অর্গানাইজেশনের মতো, কিন্তু এই ফাংশনটার রেপ্লিকেশন হবে প্রতিটা ডিভিশনের জন্য। যদি আপনার একটা অর্গানাইজেশন একটা বেস ইউনিট 10টা ফাংশনাল টিম থাকে, আপনার প্রতিটা ডিভিশনের জন্য এই 10টা টিমই থাকবে। এটা আসলে অনেক বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য। এখানেও আসলে যেহেতু ফাংশনাল ম্যানেজারের ফাংশনাল অর্গানাইজেশনই, সুতরাং বাজেট অ্যালোকেশন, রিসোর্স অ্যালোকেশন, রিসোর্সের অ্যাপ্রাইজাল, রিসোর্স অনবোর্ডিং করা প্রজেক্টে, এই ধরনের কাজগুলা ফাংশনাল ম্যানেজার করে থাকে। ঠিক আছে? তো ফাংশনাল অর্গানাইজেশন যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, মাল্টি ডিভিশনাল ক্ষেত্রেও সে একই অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজের সম্মুখীন হতে হয় আর কি। এরপরের যে অর্গানাইজেশন টাইপটা আমি বলছি, এটা হলো ভার্চুয়াল অর্গানাইজেশন। আপনারা জানেন যে এখন আসলে বেসিক্যালি অনেক ধরনের কাজই আপনাকে আপনার হোম অফিসেই থাকা লাগবে তা না। মানে মিনস হলো যে আপনার লোকাল অফিসেই থাকা লাগবে এমন না আরকি। আপনি চাইলে ভার্চুয়াল টিমেরও সহায়তা নিতে পারেন। ভার্চুয়াল টিমসটা আসলে ভেরি ইম্পোর্টেন্ট যখন এমন কোনো টেকনোলজি আপনার প্রজেক্টে নেসেসারি হয়, যেটা আসলে আপনি রিসোর্সকে আপনার এলাকায় এনে বা রিসোর্সকে আপনার অর্গানাইজেশনে এনে সে কাজটা করতে পারবেন, তাকে ভার্চুয়ালি কাজ করতে হবে। অথবা টাইম জোনের যদি ডিফারেন্স থাকে, তখন সেই ক্ষেত্রেও আসলে ভার্চুয়াল অর্গানাইজেশনের প্রয়োজনীয়তা থাকতে পারে, ভার্চুয়াল টিমের প্রয়োজনীয়তা থাকতে পারে। এখন এটার একটা অ্যাডভান্টেজ হলো যে আপনি রিসোর্সকে, আপনার এক্সপার্টিসটা পাচ্ছেন, যদিও আপনার লোকাল অফিসে এক্সপার্টিসটা নাই, আপনি ভার্চুয়াল টিমের সহায়তায়, ভার্চুয়াল অর্গানাইজেশনের সহায়তায় আপনি একটা ফুল টিমকেই হয়তো আপনার অর্গানাইজেশনের সাথে অ্যালাই করে নিতেছেন। ঠিক আছে? এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ, আর এটা একটা বটলনেক হলো যে আসলে আপনার কমিউনিকেশন সবসময় একটা ব্যারিয়ার। এখন যদি টাইম জোন ডিফারেন্স থাকে, আপনার ভার্চুয়াল অর্গানাইজেশন মে নট বি এফেক্টিভ টু মাচ। ঠিক আছে? টাইম জোনে যদি ডিফারেন্স থাকে, কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে তখন কমিউনিকেশনটা আরো ইম্পর্টেন্ট হয় আরকি। এরপরের টাইপ হলো হাইব্রিড অর্গানাইজেশন। এটা আমরা এতক্ষণ যে কয়টা অর্গানাইজেশন টাইপ আলোচনা করলাম, সাচ এস অর্গানিক, ফাংশনাল অর্গানাইজেশন, ম্যাট্রিক্স অর্গানাইজেশন, প্রজেক্টাইজ অর্গানাইজেশন, মাল্টি ডিভিশনাল অর্গানাইজেশন, ভার্চুয়াল অর্গানাইজেশন, এই ৮টার যেকোনো ২টা বা ৩টার কম্বিনেশন নিয়ে আমরা হাইব্রিড অর্গানাইজেশন
একটা করতে পারি। আসলে বেসিক্যালি আমাদের এখনকার জেনারেশন হাইব্রিড অর্গানাইজেশন টাইপের মধ্যেই থাকে, যেখানে ফাংশনাল অর্গানাইজেশনও থাকে, প্রজেক্ট অর্গানাইজেশন থাকে, যেখানে অ্যাডহক বেসিসে কাজেরও কিছু প্রয়োজনীয়তা থাকে, যেখানে ভার্চুয়াল টিমেরও প্রয়োজনীয়তা থাকে। আবার যেখানে যেহেতু অনেকগুলো অফিস থাকে ওয়ার্ল্ড ওয়াইড, যদি স্পেশালি ফর মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ওরা আসলে প্রতিটা ডিভিশনেই তাদের আলাদা আলাদা ফাংশন অর্গানাইজেশন থাকে আর কি, সেপারেটলি এবং উইথ ফুল অথরিটিস। ঠিক আছে, এটা হলো হাইব্রিড টাইপ। এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করলাম না। এটা যে কয়টা অর্গানাইজেশন টাইপ নিয়ে আপনি কাজ করবেন, এর সবই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনাকে ফলো করতে হবে আর কি। লাস্ট ওয়ান ইজ পিএমও স্ট্রাকচার। এটা আসলে খুবই স্ট্যান্ডার্ড সাপোর্টিভ ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের ক্ষেত্রে। এটা এখন অনেক অর্গানাইজেশনে পিএমও একটা ফাংশনাল টিম হিসেবে থাকে, এবং পিএমও যদি থাকে দেখা যায় যে প্রজেক্ট ম্যানেজারগুলো প্রত্যেক অর্গানাইজেশনের সবগুলো প্রজেক্ট ওই পিএমও স্ট্রাকচার আমব্রেলার মধ্যে থাকে। এবং প্রজেক্ট ম্যানেজাররা আসলে পিএমও স্ট্রাকচার কি করে, প্রজেক্ট ম্যানেজারকে একটা গাইডলাইন দেয় হাউ দে উইল ডু দ্য প্রজেক্ট, এবং তারা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনও দিয়ে থাকে বা টেমপ্লেটসও দিয়ে থাকে, যাতে প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট টিম মেম্বারগুলো খুব সহজে প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। ঠিক আছে, এটা খুবই ভালো একটা অ্যাপ্রোচ, সেন্ট্রালাইজ অ্যাপ্রোচ যেহেতু, সেহেতু এটা একটা অ্যাডভান্টেজ খুবই ভালো, কারণ আপনার প্রজেক্টগুলো মনিটর হয় প্রপারলি। ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ভিজিবিলিটিটা অনেক বেশি থাকে। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা হলো, যেহেতু আপনি একটা আবার প্রজেক্ট প্রজেক্ট টিমটাকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতেছেন, তখন তারা আসলে ফিল করে যে দে আর নাও ফার অ্যাওয়ে ফ্রম দ্য টেকনিক্যাল টিম অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ অথবা আদার যে সাপোর্টিং টিম আছে তাদের থেকে একটু অ্যাওয়ে ফিল করা অ্যাওয়ে ফিল করতে পারে, কারণ হচ্ছে তারাও এখন সেপারেটলি একটা ফাংশনাল টিম হিসেবে থাকবে। আমরা এই পিএমএস স্ট্রাকচারের কিছু রোল নিয়ে কথা বলবো আমাদের আমরা নেক্সট স্লাইডে আমরা এই পিএমএস স্ট্রাকচারের কিছু স্পেসিফিক রোল নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে এই পিএমএস স্ট্রাকচার এখন প্রতিটা অর্গানাইজেশনের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রতিটা অর্গানাইজেশন চেষ্টা করছে যে ফাংশনাল টিমের সাথে পিএমএস স্ট্রাকচারের মধ্যে একটা অ্যালাইনমেন্ট তৈরি করা, এবং প্রজেক্ট ম্যানেজারের সাথে যাতে অর্গানাইজেশনের পোর্টফোলিও এবং প্রোগ্রামগুলো যাতে একটা সেম আমব্রেলার মধ্যে আসতে পারে, সে কারণে আমি পিএমএস স্ট্রাকচার সম্পর্কে কিছু নলেজ এখানে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই হলো আমাদের 10টা অর্গানাইজেশন স্ট্রাকচারের টাইপ। এটা খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট ম্যানেজারের জন্য জানার জন্য, কারণ হচ্ছে প্রজেক্ট ম্যানেজার আসলে যেহেতু তার প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য কমিউনিকেশন করতে হয়, এবং তাকে হিউজ রিসোর্সের রিকোয়ারমেন্ট হয়, টেস্টিং টুলস, হিউম্যান রিসোর্স, অনেক রিসোর্স রিকোয়ারমেন্ট হয়, যেটা আসলে তার অর্গানাইজেশন থেকে নিতে হয়। সেই কারণে তাকে আসলে ডিফারেন্ট ফাংশনাল ম্যানেজারের সাথে অথবা ফাংশনাল টিমের সাথে নেগোশিয়েট কমিউনিকেট করে তারপরে ওই রিসোর্সগুলোকে নিজের প্রজেক্টের জন্য অনবোর্ড করার প্রয়োজন থাকে। সেজন্য এই ম্যাট্রিক্সগুলো জানাটা খুবই জরুরি। আপনি কোন অর্গানাইজেশনের মধ্যে আছেন, প্রজেক্টটা কোন অর্গানাইজেশনে অ্যাপ্লাই হচ্ছে, প্রজেক্টটা কোন অর্গানাইজেশন অপারেট হচ্ছে, সেই অর্গানাইজেশনের টাইপ অনুসারে আপনি আপনার অ্যাপ্রোচটাকে ঠিক করবেন, আপনি কিভাবে কমিউনিকেশন করবেন। না, আমাদের ফাইনাল টপিক হলো পিএমও স্ট্রাকচার। ওকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিএমও ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। ওকে, এটা আমি বললাম, এটা আসলে একটা ইউনিফর্ম, সেন্ট্রালাইজ এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ ফর অল প্রজেক্ট টু ম্যানেজ অল প্রজেক্ট অফ ইউর অর্গানাইজেশন। এটা আসলে পিএমও স্ট্রাকচারটা তৈরি করা হয় পিএমদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এদের মেইন কাজ হলো আপনাকে কিছু টেমপ্লেট দিবে, আপনার অর্গানাইজেশন যতগুলো প্রজেক্ট হচ্ছে সেই অর্গানাইজেশনের প্রজেক্টগুলোর রানিং স্ট্যাটাস, তারপর যদি কমপ্লিট হয়ে থাকে তার হিস্টোরিক্যাল ইনফরমেশন, কি কি সফটওয়্যার কি কি ইউজ করতে হবে যাতে আপনি আপনার ম্যানেজমেন্ট অথবা অল প্রজেক্ট ম্যানেজারের কাছে তার প্রজেক্টের ভিজিবিলিটি বেশি থাকবে, এই সফটওয়্যারগুলো ডেভেলপ করা হয় আন্ডার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের আন্ডার, এবং তারা আসলে ট্রেনিং দেয় যাতে আপনি আপনার প্রজেক্টটাকে কমপ্লিটলি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। ঠিক আছে, এটা হলো যে জেনারেল থিঙ্কিং এবাউট প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এখানে 3 ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের অ্যাপ্রোচ আছে। একটা হলো ডিরেক্টিভ পিএমওটা অনেকটা হলো যে পিএম ডেফিনেটলি পার্ট অফ পিএমও, এবং মেইনলি যেটা করে সেটা হলো যে পিএম এর কাজ হলো সে ম্যানেজার কন্ট্রোল করবে প্রজেক্টটাকে, কিন্তু পিএমও আসলে এই একই রোলটা প্লে করার চেষ্টা করবে। সে আসলে আরো বেশি কন্ট্রোল করার চেষ্টা করবে অল দ্য পিএম কে। তার মানে সে আসলে ডিরেক্ট করবে পিএমও কিভাবে কাজটা করবে। এটা সেজন্য সে কারণে পিএমওটা হলো ডাইরেক্টিভ পিএমও। সে গাইড করে, নট অনলি গাইড, সে আসলে ডিরেক্ট করে কিভাবে প্রজেক্ট রান করতে হবে। কন্ট্রোলিং পিএমও হলো সে আসলে গাইডলাইন দেয়, ডেফিনেটলি গাইডলাইন দেয়। সে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারকে ম্যান্ডেটরি করে দেয়, সে অ্যাসিস্ট করে কিভাবে আপনি কাজ করবেন। মানে তার অ্যাপ্রোচটা হলো এই টাইপের, পিএমওর অ্যাপ্রোচটা হলো
সে প্রতিটা স্টেজ কন্ট্রোল করার চেষ্টা করবে, বাজেট অনুসারে কাজ হচ্ছে কিনা, প্ল্যান অনুসারে কাজ হচ্ছে কিনা, প্রতিটা জিনিস ক্রস চেক করবে যে ওয়েদার ইউ আর ইন এ প্ল্যান ওয়ে অর নট। যদি কোনো কারণে প্ল্যান ওয়েতে না থাকেন, সে আসলে আপনাকে ইনফোর্স করবে কেন এই প্ল্যান ডেভিয়েশনটা হলো, এবং ডেভিয়েশনের পরবর্তীতে আপনার হাউ টু ইউ শুড ইমপ্রুভ, এই ধরনের কন্ট্রোলিং মেকানিজম বেশি অ্যাপ্লাই করা হলো এই পিএমও স্ট্রাকচারে। তো লাস্ট ওয়ান হলো সাপোর্টিভ পিএমও। আসলে আমরা প্রজেক্ট ম্যানেজার যারা, তারা আসলে চেষ্টা করে, তারা আসলে এক্সপেক্ট করে যে পিএমও তাদের জন্য সাপোর্টিভ রোল হিসেবে থাকবে। তার মানে তারা আপনাকে এমন কিছু পলিসি দিবে, এমন কিছু প্রসিডিউর দিবে, এমন কিছু মেথোডোলজি দিবে, এমন কিছু টেমপ্লেট দিবে, যেই টেমপ্লেট অথবা আগের প্রজেক্টের লেসন লার্নগুলো শেয়ার করবে, যাতে আপনি আপনার কারেন্ট প্রজেক্টকে ভালোভাবে শেষ করতে পারেন, রেদার আপনার পেছনে সবসময় লেগে না থাকে। সে আপনাকে জেনারেল গাইডলাইন দিবে, জেনারেল প্রিন্সিপাল দিবে, যাতে আপনি আপনার প্রজেক্টটাকে সুন্দরভাবে শেষ করতে পারেন। এটা হলো সাপোর্টিভ পিএমও। নর্মালি প্রজেক্ট ম্যানেজাররা এই পিএমওটাকেই অ্যাপ্রোচ করে, কিন্তু বেসিক্যালি এখনকার ট্রেন্ডে যেটা হয় সেটা হলো যে আমরা আসলে একটা ব্লেন্ড অফ পিএমও স্ট্রাকচার পাই, যারা আসলে কিছু ক্ষেত্রে সাপোর্টিভ, কিছু ক্ষেত্রে কন্ট্রোলিং, অল ধরনের মিক্স পলিসি অ্যাপ্লাই করে, যাতে আপনার প্রজেক্টটাকে মোর কন্ট্রোল, ভিজুয়ালি মোর ইফেক্টিভ দেখানোর সুযোগ থাকে আর কি। ঠিক আছে, এই হলো আমাদের প্রজেক্ট এনভায়রনমেন্টের শেষ টপিক ছিল এটা। আমরা শেষ করলাম প্রজেক্ট এনভায়রনমেন্ট চ্যাপ্টার 2। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড ফর আওয়ার নেক্সট এপিসোড। থ্যাংক ইউ।